সবাইকে স্বাগত জেলার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যার পূর্বাভাস আবহাওয়া অফিসের। লালমনিরহাটের 15টি গ্রাম প্লাবিত। সাতক্ষীরায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত, ঘটনার তদন্ত শুরু করেছে বিজিবি। নরসিংদীর সুগন্ধি কলম্বো লেবুর ঘ্রাণ পৌঁছে গেছে ইউরোপেও। আবাদ করে অনেকের ভাগ্যোন্নয়ন। তিস্তার পানি বিপদসীমার নিচে অবস্থান করলেও অপরিবর্তিত রয়েছে লালমনিরহাটের বন্যা পরিস্থিতি। এখনও পানিবন্দী কয়েক হাজার পরিবার। সোমবার সকাল 9টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 9 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে ভাটিতে থাকা লালমনিরহাটের হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি এবং সদর উপজেলার অন্তত 15টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে রয়েছে সড়ক ও ফসলি জমি, সেই সঙ্গে ভেসে গেছে পুকুরের মাছ। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, তিস্তা অববাহিকায় আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে বাড়তে পারে এই অঞ্চলের নদ নদীর পানি। লালমনিরহাট থেকে এই মুহূর্তে সবশেষ খবর নিয়ে যুক্ত রয়েছেন সহকর্মী মাহমুদুল হক। যাচ্ছি তার কাছে। মাহমুদুল, দুর্গত এলাকাগুলোর এখন কি অবস্থা? সেখানকার বাসিন্দাদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? নিশ্চয়ই সেখানে বিশুদ্ধ পানির যথেষ্ট সংকট রয়েছে। সবশেষ পরিস্থিতি জানাবেন। লালমনিরহাটে গত 24 ঘন্টায় তিস্তার যে পানি সেটা কিছুটা বিপদসীমার নিচ দিয়ে অতিবাহিত হচ্ছে। আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি, বেলা 3টায় তিস্তার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে এখন বন্যার পরিস্থিতি অনেকটা স্থিতিশীল রয়েছে। তবে এই অঞ্চলে যে নিম্নাঞ্চল রয়েছে সেখানে লোকালয়ে পানি প্রবেশ করেছে, সেই পানি কিন্তু এখনো আছে এবং যে কারণে নদী তীরবর্তী বাড়িঘর পানিতে প্লাবিত হয়েছে এবং এই সমস্ত এলাকায় কিন্তু স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এবং বসতভিটা এবং জমি জমা সব জায়গায় কিন্তু পানি প্রবেশ করেছে, ফসলের জমি ডুবে গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে বন্যা দুর্গত সাধারণ মানুষদের জন্য তারা ত্রাণ সরবরাহ করার চেষ্টা করছে। প্রায় 450 মেট্রিক টন চাল এবং 700 বস্তা শুকনো খাবার তারা বিতরণ করেছে। যদিও এই ত্রাণ সামগ্রী সবাই সমানভাবে পেয়েছে এমন পাইনি, এমন অভিযোগ আমরা পাচ্ছি। তারপরেও সাধারণত যে পরিস্থিতি দেখা যায় অন্যান্য সময় যে বন্যা, ঠিক একই পরিস্থিতি রয়েছে। বিশেষ করে বন্যা দুর্গত মানুষের মধ্যে বিশুদ্ধ পানি এবং খাবারের অভাব রয়েছে। আর বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে যেটা জানানো হয়েছে যে আগামী 24 ঘন্টায় তিস্তার উজানে, অর্থাৎ ভারতের যেখান থেকে তিস্তার উৎপত্তি হয়েছে সেসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যে কারণে তিস্তার পানি আগামী 24 ঘন্টায় বিপদসীমা আবারও অতিক্রম করার একটা সম্ভাবনা রয়েছে। এবং সেটা যদি হয়, এবং এই তিস্তা অববাহিকায় কিন্তু আজকে সারাদিনই বৃষ্টিপাত হয়েছে, এর ফলে যেটা হতে পারে যে আগামী 24 ঘন্টা কিন্তু তিস্তার পানি আবারও বিপদসীমা অতিক্রম করতে পারে, যার ফলে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার একটা আশঙ্কা রয়েছে। তো এই হচ্ছে এখানকার সর্বশেষ অবস্থা। লালমনিরহাট থেকে টেলিফোনে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হক। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 7 দিন রাজধানী সহ সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এ সময় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যার পূর্বাভাসও জানানো হয়েছে। সক্রিয় থাকার কারণে বিশেষ করে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম এইসব জায়গাতে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। এই যে চলমান বৃষ্টি, এটা কম বেশি আগামী 11-12 তারিখ পর্যন্ত এটা কন্টিনিউ করবে। বেসিক্যালি এই সময় বৃষ্টি হওয়ার কারণে ওইসব জায়গায় নদ নদী অনেকটাই পানিতে ভরে যাবে। পরের প্রসঙ্গে যাচ্ছি। সাতক্ষীরার লক্ষ্মীদারি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি একজন কৃষক আহত হয়েছেন। ভোর 4:30টার দিকে লক্ষ্মীদারি সীমান্তের 1 নম্বর মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আলমগীর হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলমগীর হোসেন জানান, কুমড়োর খালের পাশে শূন্য রেখা বরাবর তার একটি মাছের ঘের রয়েছে। সম্প্রতি অতি বৃষ্টিতে ঘেরটি তলিয়ে যায়। ভোরে ওই ঘেরটি নেট দিয়ে আবদ্ধ করতে যান তিনি।
এ সময় ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, এতে তার দেহের বিভিন্ন স্থানে ছড়রা গুলি লাগে। ঘটনার তদন্ত করছে বিজিবি। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে নানা অভিযোগ জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। কুমিল্লার মুরাদনগর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১৩ জন নেতাকর্মীকে কুমিল্লা জেলখানায় দেখতে যান সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন। দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারকৃত ১৩ নেতাকর্মীর মুক্তির দাবি জানান নাসির উদ্দিন। উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা মুরাদনগরে এক ধরনের মাফিয়া তন্ত্র কায়েম করেছে, আপনারা দেখেছেন। ওনার পছন্দ মতো তিনি এই কুমিল্লা মুরাদনগরকে পরিচালিত করছেন। যে মুরাদনগরে যারা গত ১৭ বছরে প্যাসিবাদ কায়েম করেছে, সে আওয়ামী লীগের কোনো দোষর কিন্তু আজকে এই কুমিল্লা কারাগারে একজনও নাই। তারা প্রকাশ্যে মুরাদনগরে ঘোরাফেরা করছেন। জনাব আসিফ মাহমুদের বাবার সাথে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছেন। অথচ গত ১৭.৫ বছর ধরে যে রাজনৈতিক কর্মীরা খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন, বারবার জেল খেটেছেন, তাদেরকে ৫ তারিখের পরে গায়ের জোর দিয়ে তাদেরকে আবারও জেলে প্রেরণ করা হয়েছে। টাঙ্গাইলে বিএনপির ৩ নেতার নামে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রমূলক গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বৃহত্তর সন্তোষের প্রতিবাদী ও শান্তিকামী নাগরিক সমাজ। দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা জানান, জুবাইর হোসেন, গোলাম রাব্বানী ও শাহ আলম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে জড়িত। গত শনিবার একটি চাঁদাবাজির মামলায় বিএনপির ওই ৩ নেতা সহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলাটি কাল্পনিক ও ভুয়া বলে অভিযোগ করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। জুলাই গণ অভ্যুত্থানে চোখ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন নারায়ণগঞ্জের মাহবুব আলম ও নওগাঁর নাফিউল ইসলাম। চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন তাদের স্বজনরা। সরকারি তোলারাম কলেজের ব্যবস্থাপনা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেছিলেন নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার মাহবুব আলম। ফটোগ্রাফি করার শখ ছিল তার। গত বছরের 18 জুলাই শহরের চাষাড়া এলাকায় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ছবি তোলার সময় ছররা গুলি লাগে মাহবুবের 2 চোখে। এরপর বহু চিকিৎসা করেও কোনো লাভ হয়নি। অন্ধ স্বামীকে ছেড়ে গেছেন স্ত্রী। দৃষ্টিশক্তির সাথে জীবন সঙ্গী হারানোর যন্ত্রণা মানতে পারছেন না মাহবুব ও তার পরিবার। নিজের চোখটা চলে গিয়েছে, সেটার পারপাসে আমার অর্ধাঙ্গিনী আমাকে ছেড়ে চলে গেছে। আসলে সেটাতে আমি খুব বেশি মর্মাহত, প্লাস আমার হোল ফ্যামিলি খুব বেশি মর্মাহত। আমি সরকারের কাছে এটাই আবেদন করি বা আখ্যায়িত করি যে আমার ছেলে যেন আগামীতে সে একটা চোখ দিয়ে যেন সে দেখতে পায়। মাহবুবের উন্নত চিকিৎসার জন্য অর্থ সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মাহবুবের বিষয়ে যখন আমরা জানলাম, আমরা সাথে সাথেই আমরা মন্ত্রণালয়ে কথা বলেছি। মন্ত্রণালয় আমাদেরকে আশ্বস্ত করেছে যে মাহবুবকে তারা বিদেশে চিকিৎসার জন্য পাঠাবে। এদিকে জুলাই আন্দোলনে এক চোখ হারানোর ক্ষত নিয়ে বেঁচে আছেন নওগাঁর মেধাবী শিক্ষার্থী নাফিউল ইসলাম। গত বছরের 18 জুলাই আন্দোলনকারীদের উপর ছোড়া পুলিশের একটি গুলি লাগে নাফিউলের বাম চোখে। 2টা অপারেশন আমার হয়েছে, তাও আমি চোখ দিয়ে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। গুলি বের করার চেষ্টা করছে, ডাক্তার গুলি বের করতে পারবে না, গুলি বের করলে রিস্ক আছে আমার জীবনে। আমাকে আবার টাইম দিছে 1 মাসের, 1 মাস পর আমি আবার যাব। নাফিউলের ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন তার পরিবার। সরকারের কাছে একটাই চাওয়া যে আমাদের ছেলের ভবিষ্যতে সেজন্য একটা ব্যবস্থা করে। খরচটা বহন করা আমার পক্ষে অসম্ভব হলেও তো ছেলের জন্য অনেক সয় সম্পত্তি নষ্ট, কিছু সম্পত্তি আমার ছিল, সিংহভাগ সম্পত্তি আমার নষ্ট হয়ে গেছে। জুলাই আন্দোলনে ঢাকার বাইরে যেসব শিক্ষার্থী গুরুতর আহত হয় তাদের মধ্যে নাফিউল অন্যতম। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। সেনাবাহিনীর সাবেক প্রধান হারুনুর রশিদ মারা গেছেন। দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে তার মরদেহ পাওয়া যায়। একটি মামলার কাজে রোববার তিনি চট্টগ্রামে যান, এরপর ওঠেন চট্টগ্রাম ক্লাবে।
রাতে ঘুমানোর পর সোমবার দুপুর পর্যন্ত তিনি বের না হয় দরজা ভেঙে তাকে মৃত পড়ে থাকতে দেখেন ক্লাবের কর্মচারীরা। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। তিনি কিভাবে মারা গেলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কোতোয়ালি থানা পুলিশ ও সিআইডি ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছে। হারুনুর রশিদ ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সেনাপ্রধান ছাড়াও রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন। হারুনুর রশিদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানা গেছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে নরসিংদীর সুগন্ধিযুক্ত কলম্বো লেবু। ব্যাপক চাহিদা ও লাভজনক হয় জেলা জুড়ে বাণিজ্যিকভাবে এই লেবু চাষ হচ্ছে। অনেকে এটি চাষ করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন। উৎপাদন ভালো হওয়ায় বছর জুড়েই বিদেশে রপ্তানি হচ্ছে নরসিংদীর কলম্বো লেবু। আবাদ উপযোগী মাটি এবং আবহাওয়ার সাথে সাথে বাজারে ভালো দাম পাওয়ায় দিন দিনই বাড়ছে লেবু চাষির সংখ্যা। নরসিংদীতে প্রায় 1200 চাষির সফলতায় অনুপ্রাণিত হয়ে অনেকেই ঝুঁকছেন লেবু চাষে। যে 1 লাখ টাকা খরচ হলে প্রায় 3 লাখ টাকার মতন আসে। যদি এর মধ্যে আমরা রমজান বা কুরবানি পাইয়ে যাই তার মধ্যে আরো বেশি পাওয়া যায়। 12 মাসে আমরা বিক্রি করতে পারি, কারণ ওইটার সবসময় ফুল আসতেছে, এটার কোনো গ্যাপ নাই। জাতের অনেক সাইজটা অনেক বড় থাকে, অনেক সুন্দর, এর জন্য বিদেশের আরো পছন্দ করে বেশি। 4 থেকে 5,000 টাকা 80টা লেবু বিক্রি করছি। দামে মানে ও গন্ধে অতুলনীয় হওয়ায় এ জেলায় লেবুর ব্যাপক চাহিদা রয়েছে, তাই লাভবান হচ্ছেন বিক্রেতারা। এমন সেল এখানে লেবু যদি আপনি একটা লেবু থাকে একটু দূরে থেকে এটা সেল পাওয়া যায়। ইউরোপে, লন্ডনে সপ্তাহে মনে করেন 8 থেকে 10 টন 15 টন মাল জায়গা ইউরোপ দেশে। আরে সিলেট দক্ষিণ সুরমা ভাই, ওই জায়গা থেকে আমি নরসিংদী থেকে আইসা লেবু নেই, ওইখানে বন্দর বাজার আমি পাইকারি বিক্রি করি। ইতালি, মেক্সিকো, জার্মানি সহ ইউরোপের 27টি দেশে রপ্তানি হয় এই লেবু। রপ্তানিযোগ্য রোগমুক্ত লেবু উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ সহ নানা প্রকল্প হাতে নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। এই লেবুটি নরসিংদীতে প্রচুর পরিমাণে ফলন হয়। প্রায় 650 হেক্টর জমিতে নরসিংদীতে লেবু আবাদ হলেও এর সিংহভাগই কলম্বো জাতের লেবু। বর্তমানে জেলার শিবপুর, মনোহরদী, রায়পুর ও বেলাবো উপজেলার প্রায় 700 হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে কলম্বো লেবু। দীপ্ত, বার্তা কক্ষ। আশুলিয়ায় লরি চাপায় অটোরিকশার 3 আরোহী নিহত হয়েছেন। রবিবার রাতে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল কেন্দ্রীয় মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, বাইপাইল থেকে একটি অটোরিকশা মহাসড়কের রং সাইড দিয়ে বলিভদ্র যাবার পথে বাইপাইল কেন্দ্রীয় মসজিদের বিপরীত পাশে পৌঁছালে একটি লরি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আলতাফ হোসেন নামে একজন মারা যান এবং আহত হন শিশু সহ আরও 2 জন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহতদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অটোরিকশার যাত্রী নূরজাহান বেগম ও তার 5 বছর বয়সী শিশু সন্তান আব্দুল্লাহ। পুলিশ জানায়, লরিটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। বাগেরহাটের রামপালে স্থানীয় বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সাংবাদিক সহ অন্তত 30 জন আহত হয়েছেন। রবিবার বিকেল 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সন্ন্যাসী বাজারে কয়েক দফায় এই সংঘর্ষ চলে। এই সময় সন্ন্যাসী বাজারের অন্তত 20টি দোকান ও পাশের কয়েকটি বসতবাড়ি ভাঙচুর করা হয়। স্থানীয়রা জানান, রামপাল উপজেলার মল্লিকের বের ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে কয়েক মাস ধরে 2 সভাপতি প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলে আসছিল। তারই জেরে সংঘর্ষের সূত্রপাত। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শেষ করব জেলার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যার পূর্বাভাস আবহাওয়া অফিসের। লালমনিরহাটের 15টি গ্রাম প্লাবিত। সাতক্ষীরায় বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত। ঘটনার তদন্ত শুরু করেছে বিজিবি। নরসিংদীর সুগন্ধি কলম্বো লেবুর ঘ্রাণ পৌঁছে গেছে ইউরোপেও। আবাদ করে অনেকের ভাগ্যোন্নয়ন। এই ছিল জেলার সংবাদে।